স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্তর। তার সামনে কি কি চ্যালেঞ্জ আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আমরা নতুন একজন অধিনায়ক পেলাম, মেহেদী হাসান মিরাজ। এখনও আসলে আমাদের 3 ফরম্যাটের 3জন ক্যাপ্টেন। এই পন্থাটা কি ভালো হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য? আমার মনে হয় 2022 সালে লাস্ট এরকম ছিল, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা 3 ফর্মেটে 3 জন ক্যাপ্টেন ছিলেন এবং সেটা আবার আসলে বিসিবি ফিরিয়ে আনলো। এটার একটা মূল কারণ হচ্ছে যে নাজমুল শান্তকে আসলে 3 ফর্মেটের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ব্যর্থ হওয়ার ফলে তিনি নিজে থেকে আসলে চেয়েছেন যে আর না করতে, তিনি টি-20টা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপরে লিটনকে আসলে নতুন করে দেওয়া হয়, কিন্তু ওয়ানডে থেকে অফিসিয়ালি না হলেও তিনি আসলে প্রকাশ করেছিলেন যে তিনি আসলে ক্যাপ্টেন্সি ছাড়তে চান, কারণ তার ব্যাটিংয়ের ফর্ম খুব খারাপ যাচ্ছিল এবং দুটা মিলে আসলে তার চাপ হচ্ছিল। এখন বিসিবি যেটা করলো যে মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেন্সি দিল 1 বছরের জন্য এবং নাজমুল শান্তকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে আরও 1 বছর কন্টিনিউ করবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে মিরাজ এবং শান্ত একটা পডকাস্টে মনে হয় বলেছিলেন যে শান্ত ভেবেছিলেন যে মিরাজই কিন্তু শান্তর ক্যাপ্টেন হবে। হ্যাঁ, ক্যাপ্টেন হবে, কারণ মিরাজের একটা লিডারশিপ একটা কোয়ালিটি আছে, ছিল না, আছে। তিনি মাঠে আসলে পারফর্ম করেন। তিনি আমরা বলি যে প্রেসে আসলে তিনি অনেক কথা বলেন বা মানে অনেক কিছু গুছিয়ে বলার চেষ্টা করেন, বা টিম নিয়ে যে তিনি চিন্তা করেন তার আসলে সেই কথাগুলোতে বোঝা যায়। সো এরকম একজন মানুষকে এখন বাংলাদেশের যেই অবস্থা ক্রিকেটের, সেখানে এর চেয়ে বেটার অপশন আমার মনে হয় না কেউ ছিল। যেহেতু শান্ত করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ খুবই ভালো চয়েস। তবে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসেন শান্তকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দিয়েছে, টেস্টের আরও 1 বছর ক্যাপ্টেন্সি করবেন। মেহেদী হাসান মিরাজকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দিয়েছে। এটা আসলে পরিকল্পনার কোনো অভাব দেখছেন কিনা? যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলটা 2 বছর পরে ফাইনাল হয়, এই পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্যাপ্টেন্সি করতে পারবেন কিনা এটা একটা শান্তর মধ্যে দোলাচল থাকতে পারে। তাছাড়া 1.5 বছর পরে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নামিবিয়া, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকায়। সেই বিশ্বকাপটার আগে আপনি ধরেন তাকে 1.5 বছরের জন্য বা বিশ্বকাপ পর্যন্ত যদি ক্যাপ্টেন্সিটা দেওয়া হতো, মিরাজ কিন্তু নির্ভয়ে কিন্তু একটা প্ল্যানিং করতে পারতেন যে আগামী বিশ্বকাপটা পর্যন্ত আমার দায়িত্ব আছে, আমি আমার দলটা গুছিয়ে নিব। বাংলাদেশের সচরাচর যেরকম হয় যে একটা ওয়ার্ল্ড কাপের আগে, একটা বড় টুর্নামেন্টের আগে হুট করে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে যায়, এইরকম কোনো পরিকল্পনা কি বিসিবির আছে কিনা? না, এখানে আসলে আমার যেটা মনে হয় যে 1 বছর একটা প্রফেশনাল পিরিয়ড হিসেবে আপনি দেখতে পারেন যে তিনি যদি আসলে বেটার পারফরমেন্স দেন বা কোয়ালিটি, মানে তিনি যদি জেতাতে পারেন মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, সেইটা আসলে বিসিবি হয়তো দেখতে চাচ্ছে। কারণ আপনি দেখবেন যে মিরাজ কিন্তু এর আগেও ক্যাপ্টেন্সি করেছে শান্তর জায়গায়, শান্ত ইনজুরিড হওয়ার কারণে। সংযুক্ত আরব আমিরাতে আমরা দেখেছিলাম আসলে ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করতে, তারপর তিনি ওয়েস্ট ইন্ডিজে গেছেন, সেখানে টেস্টে করেছেন, ওয়ানডেতে করেছেন, এই আফগানিস্তানের সাথেও মনে একটা করেছিলেন। সো সে কিন্তু ওয়ানডেতে আপনি নিশ্চয়ই মনে হচ্ছে যে ওয়ানডে সিরিজগুলো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজটা ছিল সেখানে কিন্তু 3-0 হেরেছিল। সো তার রেকর্ডটা যে খুব ভালো এরকম কিন্তু না। সো 1 বছরের জন্য দিয়েছে, যেটা ট্রায়াল পিরিয়ড যদি হয়ে থাকে। কিন্তু আপনি যেটা বলছেন এটা খুবই ভ্যালিড পয়েন্ট যে একটা টাইম ফ্রেমের মধ্যে আটকে দেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে প্ল্যানিংটা আসলে ওইভাবে আসলে করা যাবে নাকি, নিশ্চয়ই তিনি যদি ভালো করেন এটা এক্সটেন্ড হবে, কিন্তু যদি খারাপ করেন আবার ক্যাপ্টেন্সি আসলে খোঁজা হবে বা ইয়ে হবে। কিন্তু আমার মনে হয় না যে এখন এর চেয়ে বেটার আর কেউ আসে, কারণ আপনি শান্ত পিছনে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। শান্তকে ক্যাপ্টেন হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু অনেক কাজ করেছে বিসিবি। ক্যাপ্টেন হিসেবে না, শান্তকে আসলে এজ এ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে বিসিবি অনেক কিন্তু কাঠখড় পুড়িয়েছে একদম। আপনি যদি বলেন লোটাস কামালের আমল থেকে, লোটাস কামাল যে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় থেকে নাজমুল হোসেন শান্তর উপর ইনভেস্টমেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ এইচপির কথা বলেন, এ দল বলেন, আর-19 বলেন, যতগুলো টুর্নামেন্ট, যতগুলো সিরিজ আছে জাতীয় দলের প্রত্যেকটা সিরিজে আমার মনে হয় না শান্তর মতো এরকম সুযোগ আসলে কেউ পেয়েছেন। শান্ত যদি ব্যর্থ হয় তাহলে অধিনায়ক হিসেবে বা এজ এ ক্রিকেটার শান্ত যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু এটা একটা বড় ব্যর্থতা। হ্যাঁ, সেটাই। কারণ এতদিন ধরে যাকে নিয়ে আসলে পরিকল্পনা করা হচ্ছিল যে একটা লং টার্ম ক্যাপ্টেন পাওয়া যাবে, সেখানে শান্ত নিজের থেকে আসলে ফ্লপ হওয়ার কারণে তিনি নিজে থেকে সরে আসতে চেয়েছেন। এটা একটা আসলে বড় বাধা। আপনি বলছিলেন যে এইজ লেভেলে শান্ত করেছেন, মিরাজও কিন্তু 2016 সালে আন্ডার-19-তে ক্যাপ্টেন্সি করেছেন। সো তার ক্যাপ্টেন্সি কোয়ালিটি রয়েছে, তিনিও চান যে ক্যাপ্টেন হতে। এখন আসলে
মাঠের পারফরমেন্সটা দেখা জরুরি, কারণ আপনার বিসিবিতে কিন্তু অনেক রদবদল হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছেন। সো তার সাথে আসলে আলোচনা করে বোর্ড ডিরেক্টর আলোচনা করেই 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মিরাজকে আসলে রেট করতে হবে। এই যে সামনে যেই শ্রীলঙ্কা সিরিজটা রয়েছে সেখানে আসলে তিনটা ফরম্যাটেরই খেলা রয়েছে, আমরা 3টা ফরম্যাটের 3 ক্যাপ্টেনকেই দেখবো যদি কেউ ইনজুরিতে না পড়ে। সো আমার মনে হয় যে এই সিরিজটা দিয়েই আসলে অনেক কিছু বোঝা যাবে বা বোঝা যাওয়া উচিত, কারণ আপনার সামনে যে বলছিলেন ওয়ার্ল্ড কাপ রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সামনের বছর, কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ 27-এ রয়েছে। এই প্রস্তুতি আসলে এখন থেকেই শুরু করে দিতে হবে। এবং আজকে কিন্তু নাজমুল শান্ত প্রেস কনফারেন্সে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ কি কখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নাকি। এই যে আসলে তিনি কিন্তু বলেছেন এটা একটা মানে কঠিন ব্যাপার বা কঠিন ব্যাপার। সো এই কনফিডেন্সটা আসলে আমাদের মধ্যে নেই এখনো, কারণ আমরা তলানিতে পৌঁছে গিয়েছি। দেখা যাচ্ছে যে এই যে ইউএইর কাছে হারছি বা মানে যেই মেজাজে খেলা হচ্ছে আফগানিস্তান দলের মতো হারছি। সো আমার মনে হয় যে এই যে 3টা ক্যাপ্টেনকে দেওয়া হয়েছে তাদের প্রেশারটাও কিন্তু রিলিজ হয়েছে, কারণ তারা 3জনই কিন্তু অন্যান্য ফরম্যাটও খেলে। মিরাজ টি-20 নিয়মিত না হলেও তিনি কিন্তু খেলেন। সো এই ভারটা চলে যাওয়াতে বা একটা ফর্ম পাওয়াতে প্লেয়ারগুলা যেই ল্যাকিংগুলো রয়েছে, লিটনেরও কিন্তু অফ ফর্ম যাচ্ছে। সো যেই ল্যাকিংগুলো রয়েছে সেগুলাকে তারা ওভারকাম হয়তো করতে পারবে। আমার মনে হয় যে যা হয়েছে আসলে কিছু করার নেই, এখন এক্সপেরিমেন্ট করতে হবে বা চেষ্টা করতে হবে যে কাকে দিয়ে বেটার করা যায়। যে কোনো একটা ফর্মেটে আমরা যেমন ওডিআইতে খুব ভালো ছিলাম, এখন যে কোনো একটা ফর্মেটে যদি আমরা ভালো হই সেটাও কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের দর্শকের জন্য ভালো। কারণ আপনি দেখছেন যে বাংলাদেশ দর্শক আসলে ক্রিকেট নিয়ে এখন খুবই হতাশ। আমরা যারা কাজ করি ক্রিকেট নিয়ে তারাও কিন্তু আসলে একই জিনিস বারবার রিপিট করা লাগছে, আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছি। যে মানে রিপোর্ট যদি আপনি একটা ম্যাচ রিপোর্ট লেখেন, আপনার দেখা যাচ্ছে যে হারের রিপোর্টই বেশি লেখা হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে আসলে প্লেয়ারদেরই হেল্প করতে হবে, বোর্ডকেও হেল্প করতে হবে, সবগুলো দুই বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনটা আসলে আবার তৈরি করতে হবে, যাতে যেই সাকসেসটা এসেছিল সেরকম আবার আমরা কন্টিনিউ করতে পারি। একদম শেষ পর্যায়ে একটা ভিন্ন রকম একটা প্রশ্ন করি যে বাংলাদেশে এখন কিন্তু ন্যাশনাল টিমের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যারা ছিলেন মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা কিন্তু নেই। মুশফিক শুধু টেস্টে খেলছেন। সেক্ষেত্রে বাংলাদেশে ওয়ানডে দলটার নেতৃত্ব দেওয়া মিরাজের জন্য একটু মানে সহজ হবে কিনা, যে যারা আছেন তারা প্রায় মিরাজের সমবয়সী বা মিরাজ ওদের থেকে সিনিয়র, তাদেরকে মানে মিরাজের আন্ডারে না, আপনার আসলে এরকম প্লেয়ারদেরকেই তো আসলে দেওয়া উচিত। কারণ আপনি মিরাজ মাশরাফির আন্ডারে খেলেছেন বা সাকিব সবার আন্ডারে খেলেছেন, তিনি তাদের সাথে খেলে বেড়ে উঠেছেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। এই প্লেয়ারটাই তো আসলে পরে লিড দিবে, এটাই তো আসলে নিয়ম। সো তার সমবয়সী যারা রয়েছে, তার জুনিয়র যারা রয়েছে, তার নেতৃত্বটা কীভাবে নেয় সেটা এখন খুব দেখার বিষয়। আর যেহেতু 3 ফরম্যাটে ক্যাপ্টেন রয়েছে, তাদের মধ্যে ভিতরে হয়তো একটা কম্পিটিশন চলবে যে কে কোন ফরম্যাটে ভালো করে। সো এটাও একটা ভালো বিষয় রয়েছে তাদের মধ্যে, যদি এটা তারা ভালোভাবে নেয়। এখন চেষ্টা করতে হবে আসলে। আপনি বলছিলেন যে মানে হবে নাকি, আসলে আমরা শ্রীলঙ্কা সিরিজে অনেক কিছুর হয়তো উত্তর পাবো, কিভাবে কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, কিভাবে তারা লিড দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাপ্টেনকে আসলে পারফর্ম করতে হবে। মিরাজ পারফর্ম করে যাচ্ছেন, সেইটার হিসেবে তিনি ক্যাপ্টেন হয়েছেন। এখন কিন্তু ক্যাপ্টেন হয়েছেন দেখে পারফরমেন্স যদি ড্রপ করে তখন কিন্তু আসলে কাজে দিবে না। সো আপনার যেটা হয়েছে যে শান্তর ক্ষেত্রে যেটা হয়েছে যে ক্যাপ্টেন্সি দেওয়ার পর তার ড্রপ করেছে, লিটন কিন্তু এখনও ফর্মে ফিরতে পারেননি। কিন্তু তারা যেহেতু ক্যাপ্টেন, তাদেরকে আসলে হতে হবে। হ্যাঁ, সো সেইখানে এই চ্যালেঞ্জটা আসলে তাদেরকে ভালোভাবে নিতে হবে। এবং তারা অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন, তারা এখন সিনিয়র যাদের কথা বলছেন তারা কেউই নেই। সো আমার মনে হয় যে তারা যদি ফ্লপ করে তাহলে আসলে বাংলাদেশের জন্য এটা খুবই কঠিন উত্তরানো। ধন্যবাদ সাদমান, আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।